দর্শক, শিরোনামেই জানাচ্ছিলাম যে সাবেক আইজিপি বেনজির আহমেদকে দুবাইয়ে গ্রেফতার করা হয়েছে। বাংলাদেশ পুলিশকে এই তথ্য জানিয়েছে ইন্টারপোল। দুপুরের সংসদের অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, বাংলাদেশের আবেদনের প্রেক্ষিতেই দুবাইয়ে বেনজিরকে গ্রেফতার করা হয়েছে, আর খুব দ্রুতই তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে। এদিকে বেনজিরকে গ্রেফতারে সরকারকে ধন্যবাদ জানিয়েছে বিরোধী দল। মোহন ইসলামের প্রতিবেদন। সাবেক আইজিপি বেনজির আহমেদ ছিলেন পুলিশের সবচেয়ে প্রভাবশালী কর্মকর্তা। 2008 সালের নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর পুলিশ বাহিনীতে যেন সর্বক্ষমতা নিয়ে হাজির হন সপ্তম বিসিএস এর এই কর্মকর্তা। ছিলেন ডিএমপি কমিশনার, র্যাবের মহাপরিচালক, সবশেষ আইজিপি। জুলাই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের আগেই দেশ ছাড়েন বেনজির। পরে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে। তদন্তে নামে দুর্নীতি দমন কমিশন। তবে গণ অভ্যুত্থানের পর তাকে গ্রেপ্তার করে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেয় অন্তর্বর্তীকালীন সরকার। আইনের ঊর্ধ্বে কেউ নয়। রবিবার পুলিশ সদর দপ্তর থেকে বেনজির আহমেদের গ্রেপ্তারের তথ্য জানানো হয়। পরে সংসদে তার বিস্তারিত তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী। গত 12 জুন 2026 তারিখে সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডাইরেক্টরেট জেনারেল অফ ফেডারেল ক্রিমিনাল পুলিশ, ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো এনসিবি, আবুধাবি হতে প্রেরিত একটি ইমেইলের মাধ্যমে বাংলাদেশ সরকারকে জানানো হয়েছে যে দুর্নীতি মামলায় অভিযুক্ত বেনজির আহমেদকে সংযুক্ত আরব আমিরাত পুলিশ কর্তৃক গ্রেফতার করা হয়েছে। দ্রুতই তাকে দেশে ফিরিয়ে আনতে উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক এক্সট্রাডিশন প্রপোজাল প্রস্তুত ও অনুমোদন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইউএই কর্তৃপক্ষের নিকট কূটনৈতিক চ্যানেলে আনুষ্ঠানিক এক্সট্রাডিশন রিকোয়েস্ট প্রেরণ করে এনসিবি আবুধাবির সাথে সমন্বয়পূর্বক অতি দ্রুতই তাকে বাংলাদেশে নিয়ে আসা হবে। পুলিশের সাবেক এই শীর্ষ কর্মকর্তাকে গ্রেপ্তারের ঘটনায় সরকারকে ধন্যবাদ জানিয়েছে বিরোধী দল। এটা অত্যন্ত একটি উল্লেখযোগ্য এবং প্রশংসনীয় উদ্যোগ এবং বাংলাদেশ পুলিশের সফলতা। আমরা পুলিশকে এই জন্য ধন্যবাদ জানাই। বেনজির গ্রেপ্তার হওয়ায় সংসদে সরকার ও বিরোধী দল সবাই টেবিল চাপড়ে বাহবা দেন। We are really pleased. It's a great news for the Bangladesh. মোহন ইসলাম, 71, ঢাকা। এদিকে ছাত্র শিবিরের নিখোঁজ নেতা জিসানকে উদ্ধার এবং তার বিরুদ্ধে মামলা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিরোধী দলীয় উপনেতার বক্তব্যে জাতীয় সংসদে হট্টগোল এবং বিশৃঙ্খলা হয়েছে। জিসানের বিরুদ্ধে ধর্ষণ এবং ভ্রূণ নষ্টের মামলার বিষয়টি স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে তুলে ধরায় সরকারের বিরুদ্ধে প্লট সাজানোর অভিযোগ তোলেন বিরোধী দলীয় উপনেতা। আর এতে সংসদে দুপক্ষের মধ্যে হট্টগোল হলে স্পিকারের রুলিংয়ে পরিস্থিতি শান্ত হয়। মোহন ইসলামের আরও একটি প্রতিবেদন। জামায়াতের ছাত্র সংগঠন হিসেবে পরিচিত শিবিরের কেন্দ্রীয় নেতা মোহাম্মদ জিসান মিয়াকে অপহরণ ও গুমের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করে সংগঠনটি। এ নিয়ে জামায়াতের আমির ফেসবুকে বিবৃতিও দেন। পরে পুলিশ তাকে উদ্ধার করে জানায় জিসান নিজেই আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে এক নারীকে ধর্ষণ ও ভ্রূণ নষ্টের অভিযোগও আছে। বাংলাদেশ ছাত্র শিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ জিসান মিয়া জানিয়ে রোববার আলোচনা করায় জাতীয় সংসদে 300 বিধিতে স্বরাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। ওষুধ সেবনের পর রক্তক্ষরণ বন্ধ হলে ভিকটিম জিসানকে বিয়ের জন্য চাপ সৃষ্টি করে। এক পর্যায়ে জিসান 12 জুন তারিখে রোজ শুক্রবার বিয়ে করতে সম্মতি জ্ঞাপন করে, কিন্তু গত 11 জুন তারিখ রাত 8:30 ঘটিকায় বিয়ে না করার টালবাহানায় জিসান নিজেই আত্মগোপন করে তার চাচাতো ভাই মোহাম্মদ রাসেল আহমদের মাধ্যমে দাউদকান্দি থানায় একটি নিখোঁজ জিডি করেন। এ নিয়ে ফেসবুকে সরকারকে দায়ী করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। অনেকেই ভেরিফাইড ফেসবুক পেজে তার নিখোঁজের বিষয়টি অন্যভাবে বর্ণনা করে সরকারকে দায়ী করতে চেয়েছিল এবং প্রকৃত ঘটনা উদ্ঘাটনের পরে সেটা আমরা মনে করলাম এই ঘটনা জাতির সামনে প্রকাশ করা দরকার। এতে আপত্তি তুলে বিরোধী দলীয় উপনেতা জানতে চান জিসান কোথায়। তিনি দাবি করেন এই ইস্যুতে প্লট তৈরি করছে পুলিশ ও সরকার। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী একটি দলকে কন্ডেম করার জন্য ইন্টেনশনালি এটা এখানে প্রেস করেছে। ঘটনাটা যেটা হয়েছে আমি এখন জানতে চাচ্ছি যে জিসান এখন কোথায় আছে, 1 নাম্বার।
2 নম্বর কথা হচ্ছে এখানে কুমিল্লার পুলিশ জিসানের সাথে কারো কথা বলতে সাংবাদিকদেরকে দেখা করতে দিচ্ছে না, এবং যে মেয়েটার কথা বলা হয়েছে ওই মেয়েটার সাথেও কাউকে কথা বলতে দেওয়া হচ্ছে না। তাহলে এটা কেন? এখানে কি কোনো প্লট তৈরি হচ্ছে? পরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য এক্সপান্সের দাবি তোলেন তারা, জানিয়ে হট্টগোল হয় সংসদে। পরে ডেপুটি স্পিকার কায়সার কামালের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। রেকর্ডে কিছু নয়, আপনারা বসেন, লেট আস স্টার্ট আওয়ার বিজনেস। মোহন ইসলাম, ৭১, ঢাকা। এদিকে পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ এবং হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না আক্তারের জেল আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। আপিলে স্বপ্না দাবি করেছেন হত্যাকাণ্ডে তার কোনো সম্পৃক্ততা ছিল না। অন্যদিকে পারিবারিক অশান্তি, অভাব এবং মাদকাসক্তির কথা উল্লেখ করেছেন সোহেল। আর একই দিন হাইকোর্টের বিশেষ বেঞ্চে আসিয়া এবং রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স এবং আপিল অগ্রাধিকার ভিত্তিতে বিরতিহীনভাবে শুনানির আবেদন করেছেন অ্যাটর্নি জেনারেল। বিস্তারিত জানাচ্ছেন মাইনুল মারুফ। দেশের বিচার বিভাগের ইতিহাসে সবচেয়ে দ্রুততম সময়ে বিচারিক আদালতে শেষ হয় শিশু রামিসা হত্যাকাণ্ড এবং ধর্ষণ মামলার বিচার। তার আগে মাগুরার শিশু আসিয়া হত্যা মামলার বিচার হয় 14 কার্যদিবসে। সেটিও দ্রুততম বিচারের অন্যতম উদাহরণ। এই মামলাগুলোর দ্রুত বিচার প্রক্রিয়ার ধারা হাইকোর্টেও অব্যাহত রাখতে চায় রাষ্ট্র। এরই ধারাবাহিকতায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল স্বপ্নার জেল আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন উচ্চ আদালত। এ সময় আদেশের কপি দ্রুত সংশ্লিষ্ট শাখায় পাঠানোর আবেদন করেন অ্যাটর্নি জেনারেল। তারও তো একটা আইনগত অধিকার আছে, একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি তারও তো আপিল করার অধিকার আছে। তিনি তো জেল কর্তৃপক্ষের মাধ্যমে সে আপিলটি করেছেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্বপ্না আপিলের দাবি করেছেন হত্যাকাণ্ডে তার কোনো সম্পৃক্ততা ছিল না। অন্যদিকে পারিবারিক অশান্তি, অভাব ও মাদকাসক্তির কথা উল্লেখ করে সোহেল রানা দাবি করেন মাদকের প্রভাবে যে অপরাধ হয়েছে তা বুঝতে পারেননি। স্বপ্না তার জেল আপিলের গ্রাউন্ড হিসেবে বলেছে, সংশ্লিষ্ট মামলার ঘটনার সাথে আমি কোনোরূপ জড়িত নেই। আমাকে এই মামলার ঘটনার সাথে অন্যায়ভাবে জড়ানো হয়েছে, বিধায় আমি মহামান্য উচ্চ আদালতের নিকট এটা খালাসের আবেদন জানাই ও জেল আপিলের আবেদন জানাচ্ছি। এদিকে নারী শিশু নির্যাতন মামলাগুলো শুনানির জন্য গঠিত হাইকোর্টের বিশেষ বেঞ্চে শিশু আসিয়া ও শিশু রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স এবং আপিল অগ্রাধিকার ভিত্তিতে শুনানির আবেদন জানান অ্যাটর্নি জেনারেল। বলেন বিরতিহীনভাবে এসব মামলা শুনানি করতে চায় রাষ্ট্রপক্ষ। আমাদের পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী আদালতকে জানিয়েছি যে রাষ্ট্রের পক্ষ থেকে এই মামলাগুলো শুনানি এবং নিষ্পত্তিতে আমরা কোনো রকম মুলতবি গ্রহণ করব না। মামলা যতগুলো মামলা আছে আমাদের পূর্ণ প্রস্তুতি আছে। আপনারা জানেন যে ইতিমধ্যেই অ্যাটর্নি জেনারেল অফিসে আমার নেতৃত্বে আমরা এই সমস্ত মামলাগুলো শুনানির জন্য বিশেষ টিম গঠন করেছি। হাইকোর্টের বিশেষ বেঞ্চে রোববার আসিয়া হত্যা সহ 20 মামলার 48 ফাঁসির আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানির জন্য কার্যতালিকায় ছিল। এর মধ্যে আসিয়া হত্যাকাণ্ড মামলাটি আছে 20তম স্থানে। মাইনুল মারুফ, ৭১, ঢাকা। স্বাধীন সাংবাদিকতার ক্ষেত্রে ব্যবসা কেন্দ্রিক গণমাধ্যম উদ্বেগজনক মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফ্যাসিস্ট শাসন আমলে কিছু সাংবাদিক এবং সংবাদ মাধ্যমের সর্বোচ্চ চাটুকারিতায় রাষ্ট্রের এই স্তম্ভটি প্রশ্নবিদ্ধ হয়েছে বলে মনে করেন তিনি। আর একই অনুষ্ঠানে তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম আলোর পথে এনেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বিস্তারিত মাহিলা ইসলামের প্রতিবেদনে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে গণমাধ্যম ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিষয়ে এই আলোচনা সভা। এতে অংশ নিয়ে বিএনপি মহাসচিব বলেন, গণতন্ত্রকে নিজস্ব গতিতে ফিরিয়ে আনতে কাজ করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। বলেন, নিজ বুদ্ধি ও যোগ্যতায় দুর্ভিক্ষের পর ভাঙাচোরা রাষ্ট্রকে দাঁড় করানোর সাহস দেখিয়েছিলেন তিনি। প্রধানমন্ত্রীকে নিয়ে আসেন, আমি তো প্রধানমন্ত্রীর মধ্যে তার ছায়া দেখতে পাই, প্রতিচ্ছবি দেখতে পাই, উনিও কিন্তু একইভাবে কাজ করছেন। তিনি বলেন, সময় এসেছে জিয়াউর রহমানের প্রচলন করা গণমাধ্যমের মুক্তধারা আবারও ফিরিয়ে আনা। সবচেয়ে বড় সমস্যা মিডিয়া, তো মিডিয়া নাই এখন, একটা বিজনেস হাউসের প্রতিনিধি হয়ে গেছে। যে কথাটা বলছিলেন চাটুকারিতা কাকে বলে এখন মিডিয়াতেই দেখা যায়। কিছু মনে করবেন না, কিছু মনে করবেন না। উই হ্যাভ সিন ইট ইন দ্য লাস্ট রেজিম।
একই অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেন, রাষ্ট্রের শক্তিশালী স্তম্ভ গণমাধ্যম দেশে সুশাসন প্রতিষ্ঠার সহায়ক। বলেন, চতুর্থ সংশোধনীর মাধ্যমে গণমাধ্যমকে আলোর পথ দেখিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। গণমাধ্যম চতুর্থ সংশোধনের মধ্য দিয়ে এবং 1975-এর 16ই জুনে যে ধরনের অন্ধকার গলিতে ঢুকে পড়েছিল, শহীদ জিয়াউর রহমানের জন্ম না হলে সেখান থেকে গণমাধ্যমকে আবার মুক্ত আকাশে বের করা সম্ভব হতো কিনা, এই প্রশ্ন ইতিহাসে আছে। এদিকে রাজধানীতে মুক্তিযোদ্ধা দলের প্রতিবাদ সভায় বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, দেশের স্বার্থ ও মর্যাদা অক্ষুণ্ণ রেখে অন্য দেশের সঙ্গে সম্পর্ক রাখবে বাংলাদেশ। সীমান্তে পুষিন করতে যখন এত আগ্রহ আপনাদের, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে পাঠিয়ে দেন, তার বাড়িতে বরিশাল পাঠিয়ে দেন, শুভেন্দু অধিকারীকে আমরা আতিথেয়তা করে দেব, সম্মানের সঙ্গে তাকে আমরা আতিথেয়তা করব। পুশিনের তৎপরতার বন্ধে ভারতের প্রতি আহ্বান জানান দলটির নেতারা। মুসলমানদের উপর যে অত্যাচার আপনারা করতেন, এটা সারা বিশ্বে আজকে নিন্দিত হচ্ছে। মাহিলা ইসলাম, ৭১, ঢাকা। সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রায় 40,000 শূন্য পদে দ্রুত শিক্ষক নিয়োগ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। আর শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানিয়েছেন, শিক্ষা খাতের দুর্নীতি বন্ধে সর্বোচ্চ জোর দিচ্ছে সরকার। সকালে ইউনিসেফ আয়োজিত এক কর্মশালায় এসব কথা জানান তারা। আরও জানাচ্ছেন জুলিয়া তানহা। শিক্ষা খাতের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে রবিবার এই কর্মশালার আয়োজন করে শিশুদের অধিকার রক্ষায় কাজ করা জাতিসংঘের বিশেষ সংস্থা ইউনিসেফ। এতে অংশ নেন শিক্ষামন্ত্রী, শিক্ষা প্রতিমন্ত্রী সহ সংশ্লিষ্টরা। কর্মশালায় শিক্ষামন্ত্রী জানান, সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে এখনও প্রায় 40,000 শিক্ষকের পদ শূন্য। এই সংকট মোকাবিলায় দ্রুত শিক্ষক নিয়োগের উদ্যোগ নিচ্ছে সরকার। এ সময় অন্তর্বর্তী সরকারের সময় নিয়োগ পাওয়া 14,300 শিক্ষকের মান নিয়েও প্রশ্ন তোলেন তিনি। অন্তর্বর্তী সরকারের সময় তড়িঘড়ি করে এক রাতের মধ্যেই 14,300 বেসরকারি শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছিল। এই নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের মান নিয়ে প্রশ্ন রয়েছে। শিক্ষক সংকট নিরসনে দ্রুতই শিক্ষক নিয়োগে কাজ করছে সরকার। আর শিক্ষা প্রতিমন্ত্রী বলেন, এখাতে দুর্নীতি বন্ধে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। পাশাপাশি শিক্ষকদের সুযোগ সুবিধা নিয়ে নতুন নীতিমালা প্রণয়নের কাজ চলছে বলেও জানান তিনি। ইনিশিয়াল ট্রেনিং, ইন সার্ভিস ট্রেনিং, রেগুলার সিপিডি, এই সব কিছুর দায়িত্ব ন্যাপকে দেওয়া হয়েছে এবং খুব তাড়াতাড়ি আমরা এক্সপেক্ট করছি তাদের রিপোর্টগুলো তারা প্রেরণ করবেন এবং সেই রিপোর্টের ভিত্তিতে আরো বৃহত্তর আলোচনার পর আমরা ফাইনালাইজ করব। সো টিচারের স্ট্যাটাস কি হবে, বেতন কি হবে, স্ট্যাটাস কি হবে, তাদের নীতিমালায় তাদেরকে আমরা কিভাবে আরো উৎসাহিত করতে পারি ক্লাসরুমে থাকবার জন্য, সেগুলোর নতুন নীতিমালা নিয়ে আমরা কাজ করছি। তিনি আরো বলেন, প্রাথমিক শিক্ষকদের ভোগান্তি কমাতে বদলি প্রক্রিয়াকে স্থানীয় পর্যায়ে নিয়ে গিয়েছে সরকার। প্রাথমিকে টিচার ট্রান্সফার এটা লোকালাইজ করে দেওয়া হবে। সো লোকাল টিম গঠন করা হয়েছে উপজেলা লেভেলে ইউএনওর নেতৃত্বে। সেখানে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার থাকবেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার থাকবেন, 4 জন মেম্বারের টিম করে দেওয়া হয়েছে যারা মাসে। জুলিয়া তানহা, ৭১, ঢাকা। 2026-27 অর্থ বছরের বাজেটে প্রায় 2,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে বিএনপি সরকার, যার প্রায় পুরোটাই রূপপুর নির্ভর। 6 লাখ টন কয়লাও মিলবে এই পুরনো খনি থেকে। এছাড়া অন্য সব পরিকল্পনাই অস্পষ্ট, তবে জোর দেওয়া হয়েছে স্বনির্ভর, সাশ্রয়ী, নিরবচ্ছিন্ন এবং পরিবেশ বান্ধব বিদ্যুৎ এবং জ্বালানিতে। আর বিশেষজ্ঞরা বলছেন, উন্নয়ন পরিকল্পনার সঙ্গে মিল রেখে বাজেট বরাদ্দ এবং বাস্তবায়নের সময় নির্ধারণ অত্যন্ত জরুরি। আরও জানাচ্ছেন রাকিব হাসান। লোডশেডিং মুক্ত একটি বিদ্যুৎ ব্যবস্থা, পর্যাপ্ত গ্যাস আর প্রয়োজন মতো জ্বালানি তেল সাধ্যের মধ্যে চায় দেশের মানুষ। কিন্তু স্বাধীনতার 55 বছরেও এই নিশ্চয়তা দিতে পারেনি কোনো সরকার। উল্টো প্রতিশ্রুতির মূলা ঝুলিয়ে নজিরবিহীন লুটপাট হয় এই খাত থেকে। আর সেই বোঝা কাঁধে নিয়েই 24-এর গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে প্রথম বাজেট দিল বিএনপি সরকার। বিগত সরকারের অপরিকল্পিত বিদ্যুৎ ও জ্বালানি নীতি। বাজেট বক্তৃতায় বিদ্যুৎ ও জ্বালানি খাতের কালো অধ্যায়ের কিছুটা তুলে ধরেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। নতুন করে স্বপ্ন দেখান ঘুরে দাঁড়ানোর। বিদ্যুৎ খাতের দুর্নীতির সাথে জড়িতদের চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণ সহ বিদ্যুৎ খাতে নিবিড় মনিটরিং করা হবে।
অদক্ষ বিদ্যুৎ কেন্দ্রগুলোকে বন্ধ করা, প্রয়োজনীয় ক্ষেত্রে আধুনিকায়ন, ক্যাপাসিটি চার্জ ও বিদ্যুৎ ক্রয় চুক্তি পর্যালোচনার মাধ্যমে এই খাতে আর্থিক স্বচ্ছতা নিশ্চিতকরণ হবে। 2026-27 অর্থবছরে নতুন করে প্রায় 2000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করার সুনির্দিষ্ট প্রতিশ্রুতি রয়েছে বাজেটে। তবে এর 5 ভাগের 4 ভাগই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ। পুরনো খনি থেকে কয়লা উৎপাদন লক্ষ্য 6 লাখ টন। এর বাইরে তেল গ্যাসের সুনির্দিষ্ট কোনো লক্ষ্য নির্ধারণ না হলেও গুরুত্ব দেওয়া হয় স্বনির্ভর, সাশ্রয়ী, নিরবচ্ছিন্ন এবং পরিবেশ বান্ধব বিদ্যুৎ ও জ্বালানিতে। সমস্যাটাকে তারা স্বীকার করে একটা সমাধানের জন্য যথাযথ এফোর্ট দিচ্ছে। তবে এফোর্টটা কতটুকু কার্যকর হবে এটা ইন ফিউচারে এটা আমাদের কাছে স্পষ্ট হবে। তবে সরকারকে আন্তরিক, সচেষ্ট এবং মূল সমস্যাগুলোকে চিহ্নিত করতে পেরেছে বলে আমার মনে হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন এই খাতের পরিচালন ব্যয় কমানোর পাশাপাশি দরকার লোক দেখানো প্রকল্প গ্রহণ থেকে বিরত থাকা। FSRU বা ল্যান্ড বেসড গ্যাসিফিকেশন ইউনিট এগুলোর ডেভেলপমেন্টের ক্ষেত্রে, এগুলোর ক্যাপাসিটি বর্ধিতকরণের ক্ষেত্রে অবশ্যই আমাদের সেই বিদ্যুতের যে পাওয়ার প্ল্যান্টের যে আমাদের বর্তমানে ভুক্তভোগী এই বিষয়গুলো মাথায় রাখতে হবে এবং এগুলো যাতে করে আমাদের স্থায়ীভাবে LNG ইম্পোর্টের দিকে আমাদেরকে বাধ্য না করে ফেলে। সবখানে ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস কিন্তু বসে আছে বিদ্যুতের জন্য, গ্যাসের জন্য। অর্থের পরে বাংলাদেশকে টিকতে হলে বা যে কোনো রাষ্ট্রকে টিকতে হলে তার জ্বালানি এবং বিদ্যুৎ হচ্ছে 1 নম্বর। অপ্রয়োজনীয় এবং এই মুহূর্তে দরকার নেই এরকম অনেক ব্যয়ের ক্ষেত্রেও সরকারের সীমিত আনার প্রয়োজন আছে। এবার বিদ্যুৎ ও জ্বালানি খাতে বরাদ্দ প্রায় 400 কোটি বেড়ে দাঁড়িয়েছে 17,500 কোটি টাকা। রাকিব হোসেন, 71, ঢাকা। এদিকে প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতের কর ও শুল্ক সুবিধা সাধারণ মানুষের জন্য নয় বলে অভিযোগ করেছে বাংলাদেশ সাস্টেইনেবল অ্যান্ড রিনিউয়েবল এনার্জি অ্যাসোসিয়েশন BSREA। এই সুবিধাগুলো কেবল নির্দিষ্ট কয়েকটি বড় বিদ্যুৎ উৎপাদনকারী এবং ডেসকো মডেলের কোম্পানির মধ্যে সীমাবদ্ধ। ফলে দেশের মোট বিদ্যুৎ ব্যবহারকারীর 63% ব্যবসায়ী এবং গ্রাহক এই সুবিধা থেকে বঞ্চিত। মোহাইমিনুল খান উপর রিপোর্ট। বর্তমানে দেশের মোট জ্বালানির 5% কম বিদ্যুৎ আসে নবায়নযোগ্য খাত থেকে। এমন পরিস্থিতিতে জ্বালানি সংকট নিরসনে 2030 সালের মধ্যে 20% সবুজ বিদ্যুৎ উৎপাদন করতে চায় সরকার। সামষ্টিক অর্থনীতির এজন্য নীতিগত বাধা দূর করতে বরাবরই দাবি বিনিয়োগকারীদের। তবে প্রস্তাবিত বাজেটে তার পুরোপুরি প্রতিফলন হয়নি বলে জানান তারা। রবিবার সকালে ডিআরইউতে সংবাদ সম্মেলনে BSREA-র নেতারা বলেন, প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে ঘোষিত কর ও শুল্ক সুবিধা পাবে নির্দিষ্ট কিছু বড় বিদ্যুৎ উৎপাদনকারী কোম্পানি। কিনবে না, ছাদের উপর বসাতে দিবে, ওখানে প্যানেল বসানো হবে এবং সে প্রতি মাসে মাসে সে বিল আকারে দিবে। শুধু তারা এই বেনিফিটটা পাবে। যারা কিনে নিতে চাবে, আমাদের মতো যারা ক্ষুদ্র ব্যবসায়ী, মাঝারি ব্যবসায়ী যারা আছেন, যারা এখানে সারা বাংলাদেশে এরকম হাজার হাজার দোকান আছে যারা সোলার প্যানেল বিক্রি করে, তারা কিন্তু এই বেনিফিটের আওতায় আসতো না এবং তাদের মাধ্যমে দেশের জনগণ এই বেনিফিটের আওতায় আসতো। এখানে কিন্তু সরকারের ইনভেস্টমেন্টও লাগে না, এটা কিন্তু মানুষ নিজের থেকে ইনভেস্ট করে তার ছাদে লাগাতে চান এবং এই প্রোগ্রামটি চলছিল এবং এটা আগে ছিল। এখনই বাজেটের কারণে মনে হচ্ছে এটা তো একেবারে স্থবির হয়ে যাবে এবং এটাকে অবহেলিত করা হলো এবং এটা স্টপ হয়ে যাবে। তো এই সেক্টরটা তো আর আগাবে না। আসলে দেশের 63% ব্যবসায়ী ও গ্রাহক এই সুবিধা থেকে পুরোপুরি বঞ্চিত হচ্ছে। আমার কিন্তু পেমেন্ট গ্যারান্টি নাই, আমার কোনো সেফগার্ড নাই। সেডার একটা ট্রাইপার্টি এগ্রিমেন্ট আছে, শুধু ট্রাইপার্টি এগ্রিমেন্টে এরকম যে আমি, আপনি এবং আপনার ইউটিলিটি, ধরেন আপনি ডেসকোর সাথে আপনি কাজ করেন, সো কোনো কারণে আপনি আমাকে বিদ্যুৎ বিল দিলেন না, তাহলে ডেসকো আপনার বিদ্যুৎ বিল বিচ্ছিন্ন করার ক্ষমতা রাখে। এই একমাত্র সেফগার্ড দিয়ে যারা অলরেডি করছে কাজ এরকম অফ এক্সপোজারে তারা কাজ করছে, বাট আমরা মনে করি দিস ইজ নট ওয়েল এনাফ। বর্তমানে এছাড়াও অনতিবিলম্বে সংশোধন করে সকল আমদানিকারক, EPC প্রতিষ্ঠান, ডিস্ট্রিবিউশন কোম্পানি এবং সৌর বিদ্যুতের সাথে সংশ্লিষ্ট সকল ব্যবসায়ীর জন্য 0% কাস্টম ডিউটি এবং সংশ্লিষ্ট কর সুবিধা প্রদান করা হলে আমরা BSREA এর তরফ থেকে দায়িত্ব নিয়ে বলতে চাই, ঢাকা সহ সকল বিভাগের শহর আবাসিক ভবন, কমার্শিয়াল এবং ফ্যাক্টরিজ ছাদের মাত্র 25% ব্যবহার করে ক্যাপেক্স মডেলের রুফটপ সোলারের মাধ্যমে আমরা 2030 সালের মধ্যে 6 থেকে 8 হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব।
পরিস্থিতি উত্তরণে সোলার প্যানেল, ইনভার্টার ও ব্যাটারি সহ সব সরঞ্জামে সমান শুল্ক সুবিধা, সবার জন্য শূন্য শুল্ক এবং 10 বছরের ট্যাক্স হলিডে দেওয়ার দাবি তাদের। বিএসআরই এর মতে বিভাগীয় শহরে 25% ছাদ ব্যবহার করে 8000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব। তাই সৌরসেচ ও রুপটপ সোলারকে জাতীয় অগ্রাধিকার খাত ঘোষণা চান তারা। মোহাইমিনুল খান অপু, 71, ঢাকা। অফিস নয়, যেন নির্মিত হচ্ছে রাজপ্রাসাদ। কর্মকর্তাদের প্রমোদের জন্য যেখানে রাখা হয়েছে সুইমিং পুল, জিমনেশিয়াম, সিনেপ্লেক্স সহ এলাহি সব আয়োজন। এটি পরিবাগের ডিপিডিসি টুইন টাওয়ার। সম্প্রতি যার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ বিদ্যুৎ এবং জ্বালানি মন্ত্রী। 500 কোটি টাকার এই ভবন বিদ্যুৎ বিতরণ এবং ব্যবস্থার সম্প্রসারণে নেয়া 20,000 কোটি টাকার প্রকল্পের অন্যতম প্রধান অনুষঙ্গ, যার কাজ বন্ধ থাকায় এখন গলার কাটা সরকারের জন্য। বিস্তারিত জানাচ্ছেন ইমদাদ হোসাইন। 2021 সালে রাজধানীর পরিবাগে শুরু হয় বিলাসবহুল এই ভবন নির্মাণের কাজ, যার নাম ডিপিডিসি ধানমন্ডি টুইন টাওয়ার। ঢাকা শহরের বিদ্যুৎ ব্যবস্থার আধুনিকায়ন ও সম্প্রসারণে এই মেগা প্রকল্প হাতে নেয় সরকার। সব মিলিয়ে যার ব্যয় ধরা হয় 20,000 কোটি টাকার উপরে, যার অন্যতম অনুষঙ্গ এই ভবন। প্রায় 500 কোটি টাকা ব্যয়ের এই ভবন এতটাই বিলাসবহুল যে কর্মকর্তাদের জন্য থাকছে সুইমিং পুল, সিনেপ্লেক্স সহ নানা সুবিধা। আর এ নিয়ে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে চটে যান বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী। যে প্রতিষ্ঠানটি কোনো প্রফিট করতে পারে না, সেই প্রতিষ্ঠানটির টুইন টাওয়ার বিল্ডিং বানিয়েছে। সেখানে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড সুইমিং পুল, জিম এইসব তৈরি করেছে। কিন্তু যারা এটা ব্যবহার করবে তারা সরকারের কাছে টাকা নিয়ে কোনো আয় করতে পারে না, প্রফিট করতে পারে না, লসে থাকে, সরকার সাবসিডি দেয়। শুরুতে বাস্তবায়ন দ্রুত গতিতে এগুলোও 24-এর অভ্যুত্থানের পর কাজ রেখে চলে যান ঠিকাদাররা। ফলে একরকম থমকে আছে বহুদিন ধরে। কাজটা চলমান ছিল, কিন্তু এই যে 5 আগস্টের পরে যখন এখানকার যারা প্রতিনিধি ছিল, যারা কোম্পানির লোক ছিল, ওনারা হয়তো বা কাজটা স্লো করে রাখছে। আপাতত দেখি ওরকম কাজ হচ্ছে না, এভাবেই আছে আপাতত। শুধু ভবন নয়, পুরো প্রকল্পই এখন থমকে আছে 60% কাজ শেষ হওয়ার পর। বিশেষ করে মাটির নিচ দিয়ে তার টানার অনুষঙ্গ নিয়ে ভিন্ন মতের কারণে সরে যায় বাস্তবায়ন ও ঋণ দেয়া প্রতিষ্ঠানগুলো। মন্ত্রী জানান এই প্রকল্পের অবস্থা এমন যে শেষও করা যাচ্ছে না, আবার ছেড়েও দেওয়া যাচ্ছে না। এই প্রকল্পটা যদি আমরা বন্ধ করে দেই, তাহলে এত যে টাকাগুলো খরচ হয়ে গেছে সবগুলো ওয়েস্ট হয়ে যাবে। আবার এটা গেলেও আমাদের জন্য খুব ডিফিকাল্ট। তো এই যে ব্যাগেজগুলো আমাদেরকে দিয়ে গেছে, লুটপাট করে চলে গেছে, এগুলো এখন আমাদেরকে, যে আমরা 3 মাস 4 মাসের গভর্নমেন্ট আসছি, আমাদেরকে এগুলোকে অ্যাড্রেস করতে হচ্ছে। এই প্রকল্পে প্রায় $2.25 বিলিয়ন সমপরিমাণ ঋণ দিচ্ছে চীনা এক্সিম ব্যাংক। ইমদাদ হোসাইন, 71, ঢাকা।